আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। সরাসরি চোখ রাখবো রাত 10টার সংবাদে। তবে প্রথমেই সংবাদ শিরোনাম। নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী। মৈত্রী সংসদ আয়োজিত অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের মূর্তির উন্মোচন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিকেলের অল্প বৃষ্টিতে রাজধানীতে কিছুটা ঠান্ডার আমেজ, যদিও বৃষ্টির ফলে আগরতলার বিভিন্ন রাস্তায় জমে গিয়েছে জল। রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সেরা ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার 7 ছাত্রছাত্রীকে পুষ্পস্তবক ও ডিজিটাল ট্যাব তুলে দেন তিনি। ত্রিপুরা বার কাউন্সিলে যোগ হলেন 151 জন নতুন উকিল। শনিবার নতুন উকিলদের হাতে শংসাপত্র তুলে দেন ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান। মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল করেছে শান্তিরবাজারের ছাত্রছাত্রীরা। মাধ্যমিকে 495 পেয়ে সম্ভাব্য প্রথম আকাশ চৌধুরী, উচ্চ মাধ্যমিকে 484 পেয়ে সম্ভাব্য প্রথম শুভ্রদেব চৌধুরী। শনিবার রেন্টার্স কলোনিতে কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন বিদ্রোহী কবির পুনরায় মূর্তির অবচন উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। মৈত্রী সংসদ ও কবি কাজী নজরুল ইসলাম জন্মবার্ষিকী কমিটির উদ্যোগে আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং মৈত্রী সংসদ সদস্য, ভারত, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা। বিশিষ্ট বুদ্ধিজীবী ও গুণীজনদের উপস্থিতিতে কবি নজরুল ইসলাম সম্পর্কে সৃজনশীল ও প্রাঞ্জল আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল শুধু একজন কবি ছিলেন না, তিনি অসংখ্য গান, প্রবন্ধ ও অনন্য সাহিত্য কৃতির মধ্য দিয়ে নিজের বিরাট প্রতিভার স্বাক্ষর রেখে গেছে বলে বক্তব্যে জানান মুখ্যমন্ত্রী। কবিগুরু রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামকে বাংলার গর্ব বলে উল্লেখ করেন তিনি। শোনা যাক কাজী নজরুল ইসলাম নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার প্রাঞ্জল ও আন্তরিক বক্তব্য। প্রায় 3000 মতো যা আমার কাছে তথ্য আছে, অনেকে বেশিও বলে 3000-এর উপরে উনি প্রচুর গান করেছেন এবং বেশিরভাগ গান উনি নিজের সুর দেওয়া এবং নিজেও গান করেছেন। সত্যি আমরা ভাগ্যবান যে এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যেখানে 2 স্টার আমাদের সংস্কৃতি জগতে, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলাম এই বাংলাতেই জন্মগ্রহণ করেছে। বাংলাদেশে জাতীয় কবি হিসাবে আপনাদের ওনাকে সম্মান দিয়েছেন এবং ভারতবর্ষেও কোনো অংশে ওনাকে সম্মানে ঘাটতি নেই, খামতি নেই। সবসময় ওনাকে আমরা স্মরণ করি। ওনার বিশেষ করে ওনার যে গজল, যে গান, সেগুলো সত্যি আমরা যখন ইয়াং লাইফ ছিল তখন শুনতাম। আর একটা অদ্ভুত একটা ঐশ্বরিক একটা ভাবনা চিন্তা, যখন ওনার গান শুনতাম তখন সেই ভাবনায় আমরা প্রভাবিত হতাম। এই যে মনে রাখার যে বিষয়, যেখান থেকে আমি কথাটা বলছিলাম, উনি আজকের দিনও খুবই প্রাসঙ্গিক। কারণ আজকে যে কাজী নজরুল ইসলামের আদর্শ ও লেখনী বর্তমান তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে বলে নিজের ভাষণে জোরের সঙ্গে জানান মুখ্যমন্ত্রী। তার অভিমত, উন্নত সমাজ গড়তে গেলে কাজী নজরুল ইসলামকে মনে প্রাণে জানা খুবই জরুরি এবং ওনাকে ভুললে চলবে না। আমরা জানি যে বড় গরিব অবস্থার মধ্যে উনি পড়াশোনা করেছেন। প্রথমে 6ষ্ঠ শ্রেণী, তারপর 8ম, মাঝে মাঝে তারপর 10+ অবধি পড়েছেন বহু কষ্টে। সেই গরিবানা থাকা সত্ত্বেও উনি নিজেকে যেভাবে প্রকাশিত করতে পেরেছেন নিজেকে, সত্যি আজকের দিনেও অনেক কিছু শিখনের আছে। আজকে আমরা আমাদের ছেলে মেয়েদের আমরা চেষ্টা করি কত কিছু দেওয়ার, যে আমরা যেটা পাইনি তাদের মধ্যে দেওয়ার। কিন্তু আমি যেটা দেখি যে এই ধরনের মহামানবদের যদি ইতিহাস আমরা পড়ি, জানি যে কষ্টের মাধ্যমে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। ওদের মধ্যে একটা বিশেষ কিছু, যে একটা ইনোভেটিভ আইডিয়া, বিশেষ কিছু সমাজের জন্য করা, সেটা কিন্তু আমরা দেখতে পাই। আজকে সত্যি আমি এখানে মৈত্রী সংসদ এবং 125তম কাজী নজরুল ইসলাম জন্মবার্ষিকী কমিটি এবং যিনি সভাপতি আছেন, ইত্যাদি এখানে আছেন এবং অন্যান্য যারা আছেন, সবাইকে আমি ধন্যবাদ দেব। জাস্টিস সাহেব এখানে আছেন, ওনাকে অবশ্যই আমি ধন্যবাদ দেব।
যে যেভাবে ওনারা চেষ্টা করছেন এই মৈত্রী সংসদ ও নজরুল জন্মবার্ষিকী কমিটির উদ্যোগে এদিন প্রকাশ করা হয় নজরুল ইসলামকে স্মরণ সারণিকা গ্রন্থের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সহ মঞ্চে উপস্থিত অন্যান্য বিশিষ্টজন বুদ্ধিজীবীরা, যিনি সমাজের অসাম্য আর শোষণের বিরুদ্ধে সাম্য আর স্বাধীনতার সপক্ষে তার ক্ষুরধার কলম দিয়ে রচনা করে গেছেন একের পর এক কালজয়ী কবিতা ও গান। সেই বিদ্রোহী কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম শ্রদ্ধা, ভালোবাসার মিশ্রণে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করে গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সেরা ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী। শনিবার নিজের বাসভবনে মোট 7 জনকে পুষ্পস্তবক ও ডিজিটাল ট্যাব উপহার দেন তিনি। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 7 জন কৃতী ছাত্রছাত্রীকে পুরস্কার দেন মুখ্যমন্ত্রী। চলতি বছরে পরীক্ষার ফলাফল ভালো হওয়ায় ছাত্রছাত্রীদের একটি করে ডিজিটাল ট্যাব দেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষক এবং অভিভাবকদের যথেষ্ট প্রভাব থাকলে ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল যে ভালো হবে তা ফের একবার প্রমাণিত। আমি গতকালই বিকেলে কলকাতা থেকে এসেছি, রেজাল্টও বের হলো। আমি বললাম যে যারা যারা, সবাইকে তো আর সম্ভব হবে না, যারা যারা ভালো রেজাল্ট করেছে তারা যেন আসে। ওকে খুব কথাবার্তা হলো, অনেক কিছু জানলাম, বুঝলাম, কিন্তু যে কথোপকথন হলো এতে কিন্তু অনেক কিছু জানার আছে। একজন টিচারের কি দায়িত্ব, স্কুলের কি দায়িত্ব, ইচ্ছে করলে টিচাররা চেষ্টা করলে স্টুডেন্ট ভালো করতে পারে, আবার গার্জিয়ানের যদি চেষ্টা থাকে তাহলেও ছেলে মেয়েদের মধ্যে যে একটা ইচ্ছা শক্তি। এতদিন পর্যন্ত ত্রিপুরার পড়াশুনো বাইরের বোর্ডগুলোর মতো ছিল না। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের বাইরে গিয়ে পড়াশোনা করতে খানিকটা অসুবিধা হতো। তবে এবার সিবিএসইর ধাঁচে পড়াশোনা হওয়ায় সেই অসুবিধে আর হবে না। ত্রিপুরাকে আমাদের সামনের দিকে নিয়ে যেতে হবে এবং আমাদের যে ত্রিপুরার যে পড়াশোনার যে মান, সেটা কিন্তু কোনো অংশে অন্যান্য যেসব বোর্ড আছে কোনো অংশে কম নয়। কিন্তু সমস্যা হচ্ছে তৎকালীন সময়, আমাদের সময় একটু সমস্যা ছিল, কারণ আমরা শুধু ত্রিপুরার বা ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে পড়াশোনা করেছি, বা ত্রিপুরা যখন পরবর্তী সময় হলো, সেখানে আমাদের মতো করে আমাদের এখানে সিলেবাস মানে যে কারিকুলাম ছিল, এতে করে সর্বভারতীয় স্তরে কিন্তু আমাদের অসুবিধা হতো। কিন্তু এইবার যেহেতু সিবিএসইর আদলে টিবিএসই হচ্ছে, সিলেবাস মোটামুটি সেই, তাতে করে আমরা কিন্তু সর্বভারতীয় স্তরে এখন কমপ্লিট করতে পারি। আমাদের ছেলে মেয়েরা এখন ইউপিএসসিতে ভালো রেজাল্ট করছে। রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে এক কথায় খুশি মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্রোহী কবি নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী শনিবার নানা অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে পালন করা হয়। সকালে আগরতলায় মূল অনুষ্ঠানে হয় নজরুল কলাক্ষেত্রে। প্রভাতী কবি প্রণাম শিরোনামে এই অনুষ্ঠানের আয়োজনে ছিল রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী সহ অন্যান্যরা। কারারই লৌহ কপাট, কবিতার এই লাইনটি শুনলে আজও বুকে শিহরণ জাগায়। আর এই কবিতাটি যিনি লিখেছিলেন তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সে হিসেবে শনিবার ছিল তার 125তম জন্মজয়ন্তী। এদিন সকাল থেকে রাজ্যের নানা জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয়। সকালে আগরতলায় নজরুল কলাক্ষেত্রে হয় প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠান। আয়োজনে ছিল রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর। এখানে কবির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী সহ অন্যান্যরা। পরে বিদ্রোহী কবি নজরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দপ্তর সচিব পি.কে. চক্রবর্তী। সাহিত্যিক ছিলেন, সাংবাদিক, সাম্যবাদী কবি, বিভিন্ন রচনা উনি করে গেছেন আমাদের জন্য। উনি গান রচনা করে গেছেন এবং গানের সুরও দিয়ে গেছেন, সুরকার। নাটক উনি করতেন এবং নাটক অভিনেতা হিসেবে উনি কাজ করে গেছিলেন। উনি বিভিন্ন সংবাদপত্রে কাজ করার সময় বিভিন্ন রচনা উনি প্রকাশ করেছিলেন সময় সময়। এছাড়াও ওনার
পত্রিকাও প্রকাশিত হয়েছিল এবং সেই পত্রিকার মাধ্যমে টাইম টু টাইম বিভিন্ন রচনাগুলি উনি প্রকাশিত করেছিলেন। কবি তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তার লেখনীর মাধ্যমে। এছাড়াও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ওনার যে রচনা সেটা তখন প্রতিফলিত হয়েছিল। এছাড়াও সাম্যবাদের কবিতা উনি লিখে গেছেন। কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস। উদ্যোক্তাদের তরফে বলা হয়, আগরতলার বাইরেও বিভিন্ন জায়গায় দিনটি উদযাপন করা হচ্ছে। দুই কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মজয়ন্তী, এ উপলক্ষে আমরা অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিআইও এবং অল ইন্ডিয়া এমএসএসের যৌথ উদ্যোগে সারা রাজ্যব্যাপী আমরা যথাযোগ্য মর্যাদার সহিত এই দিবসটি পালন করছি। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা কেন্দ্রীয়ভাবে আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতে এই 3 সংগঠনের উদ্যোগে ওনার জন্মদিবসটা পালন করছি। এই জন্মদিবস পালনের মাধ্যমে আমরা আজকে ছাত্র যুবক সমাজকে নজরুলের যে শিক্ষা, এই শিক্ষাগুলো অনুধাবন করার জন্য আবেদন করছি। আপনারা জানেন স্বাধীনতা আন্দোলনের যে দুটো ধারা ছিল, একটা আপোষকামী ধারা, একটা আপোষহীন ধারা। এই আপোষহীন ধারার যে কবি, এই আপোষহীন ধারার কবি ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ভারতবর্ষের পরাধীন ভারতবর্ষের একমাত্র সাহিত্যিক কবি যিনি তার লেখনীর জন্য কারাগারে জীবনযাপন করেছিলেন। তাহলে এই বিদ্রোহের যে আগুন জ্বালিয়েছিলেন তিনি তার কবিতা সাহিত্যের মাধ্যমে। আজকে এই বিদ্রোহের আগুনেই ভারতবর্ষের যুব সম্প্রদায় সেদিন স্বাধীনতা আন্দোলনের নিজের কেরিয়ারকে বিসর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আজকে এই সমাজে আজকে যে অবস্থা চলছে, শিক্ষায় বলুন, যে চিকিৎসায় বলুন, আজকে যুবকদের কর্মসংস্থান বলুন, অপসংস্কৃতি বলুন, মদ মাদকদ্রব্য যেভাবে সমাজের মধ্যে আজকে। আগরতলা ছাড়াও রাজ্যের নানা জায়গায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ নিয়ে মানুষের মধ্যেও ব্যাপক সাড়া লক্ষ্য করা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এবছরের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সম্ভাব্য তৃতীয় হয়েছেন পূর্বা বিশ্বাস। তিনি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রী। বাড়ি আগরতলার মঠ চৌমুহনীতে। শনিবার তার বাড়িতে গিয়ে সাফল্যের জন্য সংবর্ধনা জ্ঞাপন করেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। পরে এক প্রতিক্রিয়ায় তিনি জানান, বনমালীপুরের ছাত্রী পূর্বার সাফল্যে আমরা খুশি। উচ্চশিক্ষার ক্ষেত্রে তাকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। গতকালকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ত্রিপুরা বোর্ডের সেকেন্ডারি ডিভিশনের ফলাফল প্রকাশিত হয়েছে। তার মধ্যে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে 10ম শ্রেণীর ছাত্রী পূর্বা বিশ্বাস উনি ও তৃতীয় স্থান অধিকার করেছে সম্ভাব্য তালিকা। তো যেহেতু এটা নয় বনমালীপুর এলাকার মধ্যে পড়ে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফল প্রকাশের পর সামনে আসছে সম্ভাব্য স্থানাধিকারীদের নাম। কৃতীদের সাফল্য খুশি পরিবার পরিজন ও এলাকাবাসীরা। রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের ফল প্রকাশ হয়েছে শুক্রবার। সামনে এসেছে সম্ভাব্য স্থানাধিকারীদের নাম। মাধ্যমিকে 495 পেয়ে সম্ভাব্য প্রথম শান্তির বাজারের আকাশ চৌধুরী। শান্তির বাজার থেকেই 493 পেয়ে সম্ভাব্য দ্বিতীয় জিতরাজ কর্মকার। সদর থেকে 492 পেয়ে সম্ভাব্য তৃতীয় পূর্বা বিশ্বাস। 491 পেয়ে সম্ভাব্য চতুর্থ বিশালগড়ের রামজয় সাহা। 489 পেয়ে সম্ভাব্য পঞ্চম শান্তির বাজারের অর্ণব মিত্র। সদর থেকে 488 পেয়ে সম্ভাব্য ষষ্ঠ শান্তনুশীল। 485 পেয়ে যুগ্মভাবে সম্ভাব্য সপ্তম তপালিনা দত্ত ও সুপ্রিয়া সিংহ। 484 নম্বর পেয়ে যুগ্মভাবে সম্ভাব্য অষ্টম দীপ্তনু ঘোষ ও উস্মিতা দেবনাথ। 482 পেয়ে সম্ভাব্য নবম স্থানে রয়েছে ঋষভচন্দ্র, সৌম্যদীপ ভৌমিক এবং রাজেশ দেবনাথ। 481 পেয়ে সম্ভাব্য দশম স্থান অধিকার করেছে তেলিয়ামুড়ার জয়শ্রী পাল। অন্যদিকে উচ্চ মাধ্যমিকে 484 পেয়ে সম্ভাব্য প্রথম স্থানে রয়েছে শুভ্রদীপ চৌধুরী, দেবশ্রী বল, উদিতা সাহা এবং তুষার রুদ্রপাল। 483 পেয়ে যুগ্মভাবে সম্ভাব্য দ্বিতীয় স্নেহাশিস ভৌমিক ও বর্ষা কর্মকার। 481 পেয়ে সম্ভাব্য তৃতীয় লোকেশ দেব, সম্ভাব্য চতুর্থ জয়তী দেবনাথ, প্রাপ্য নাম্বার 478। 476 পেয়ে সম্ভাব্য পঞ্চম পূজা দাস।
475 নম্বর পেয়ে যুগ্মভাবে সম্ভাব্য ষষ্ঠ রাহুল ইসলাম ও নবজিৎ সাহা। 474 পেয়ে যুগ্মভাবে সম্ভাব্য সপ্তম রাজশ্রী পাল ও বৃষ্টি কর্মকার। 473 পেয়ে সম্ভাব্য অষ্টম স্থানে রয়েছেন নাসরিন আক্তার, মানিক দেবনাথ, ঈশিতা দাস, দীপ্তনু চক্রবর্তী। সম্ভাব্য নবম স্থানাধিকারী ধনঞ্জয় দেবনাথ, প্রাপ্ত নম্বর 472। 471 নম্বর পেয়ে সম্ভাব্য দশম তৃষা রুদ্রপাল ও এপি দেবনাথ। কৃতীদের সাফল্যে খুশির আমেজ পরিবার পরিজন সহ এলাকাবাসীর মধ্যে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তাদের অভিনন্দন জানিয়ে কৃতীদের হাতে ট্যাব তুলে দেন মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দ্বাদশের ফলাফলে সম্ভাব্য প্রথম কমলপুর মহকুমার শুভ্রদীপ চৌধুরী। দুরাই শিববাড়ি গ্রামের শুভ্রদীপ মানিক ভান্ডার হরচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র। দ্বাদশের পরীক্ষায় 484 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে সম্ভাব্য প্রধান সে। তার সাফল্যে খুশি পরিবার পরিজন সহ স্কুলের সকলে। নিজের পছন্দ অপছন্দ ও সাফল্যের রহস্য জানালো শুভ্রদীপ। গরমের পর শনিবার বিকেলে এক পশলা বৃষ্টিতে জনমনে স্বস্তির ছাপ। তবে অল্প বৃষ্টিতেই এদিন রাজধানীর বিভিন্ন রাস্তায় জল জমে যায়। বৃষ্টি হলে বাম আমলেও রাজধানী ওরিয়েন্ট চৌমুহনীতে জল জমত। এখন বিজেপি আমল চলছে। এখনো অল্প বৃষ্টি হলেই বাম আমলের মতোই ওরিয়েন্ট চৌমুহনী আর শকুন্তলা রোডে জল জমে যায়। তীব্র গরমের পর শনিবার বিকেলের এক পশলা বৃষ্টিতে পুরবাসীর মনে কিছুটা হলেও স্বস্তির ছাপ। অন্যদিকে রাস্তায় জমে থাকা বৃষ্টির জল পেরিয়েই শহর সওদা করছেন রাজধানী শহরের মানুষ। তবে মূল প্রশ্ন হলো যে উন্নয়ন জল নিষ্কাশনী ব্যবস্থার সাফল্যের কাহিনী পুর নিগম বারবার তুলে ধরে, সেই ব্যবস্থা ঠিক কতটা শক্তিশালী, নাকি আদপে কাজের নয় বলেই সামান্য বৃষ্টিতেই রাজধানীর বারান্দায় ধেয়ে আসে ঘোলা জল। তবে সচেতন মহলের মতামত, আগরতলার মানধাতা আমলের নিকাশি ড্রেনের সংস্কার যতদিন না হবে ততদিন ঘোলা জলের দাপট থেকে মুক্ত হবে না স্মার্ট সিটি আগরতলা। এদিনও অবশ্য ঘোলা জলের স্পর্শ নিয়ে আর কিছুটা ঠান্ডা বাতাস গায়ে মেখে রাজপথে জীবনের ছন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন পরিস্থিতির সঙ্গে বরাবর সহনশীল স্মার্ট সিটির বাসিন্দারা। রাজপথে তখন জলের মধ্য দিয়ে চলছে পলিথিনের ঢাকনা দেওয়া ভেপু বাজানো রিক্সা। যতই হোক বৃষ্টি হলে তাদের ইনকাম কিছুটা তো বৃদ্ধি পায়, তাই বা মন্দ কি? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা রেল স্টেশনে পিস্তল সহ আটক হলো এক যুবক ও এক যুবতী। তারা দূরপাল্লার জনশতাব্দী এক্সপ্রেসে করে শুক্রবার রাত 10:30 নাগাদ আগরতলা রেল স্টেশনে আসে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তাদের তল্লাশি করে আগরতলা সরকারি রেল থানার পুলিশ এবং পিস্তল সহ গ্রেফতার করা হয়। রাজ্যে অবৈধ আগ্নেয়াস্ত্রের আমদানি ক্রমশ বেড়েই চলেছে। একই সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারও করছে পুলিশ। শুক্রবার রাতে আগরতলা সরকারি রেল পুলিশ থানায় গোপন সূত্রে খবর আসে দূরপাল্লার জনশতাব্দী এক্সপ্রেসে করে এক যুবক ও এক যুবতী আগ্নেয়াস্ত্র সহ আগরতলায় আসছে। সেই অনুযায়ী রেল পুলিশ সাদা পোশাকে ওঁত পেতে থাকে রেল স্টেশনের বিভিন্ন জায়গায়। রাত 10:30 নাগাদ ট্রেনটি স্টেশনে এসে পৌঁছলে একটি ছেলে ও একটি মেয়ে দ্রুত গতিতে ফ্লাইওভারের দিকে ছুটছিল। তখন সন্দেহ হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করলে কথায় অসংলগ্ন তথ্য ধরা পড়ে। শেষে নিয়ম মেনে তল্লাশি চালালে তাদের কাছে একটি 9mm পিস্তল এবং দুটি খালি ম্যাগাজিন উদ্ধার হয়। শনিবার এমনটাই জানালেন আগরতলা সরকারি রেল থানার ওসি তপন দাস। এখন রাত প্রায় আনুমানিক 10:30টার সময় সেই জনশতাব্দী ট্রেনটা এসে পৌঁছলো 3 নম্বর প্ল্যাটফর্মে। তখন আমরা অবজার্ভ করলাম যে দুটা মানে একটা মেয়ে এবং একটা ছেলে খুব স্পিডে যে ফ্লাইওভার আছে ওদিকে যাওয়ার চেষ্টা করছে। তো তাদের যে স্পিড প্লাস তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমাদের সন্দেহ হয় যে হয়তোবা তারাই হতে পারে। তারপর আমরা তাদেরকে ডিটেইন করি অন দ্য স্পটে। অন দ্য স্পটে যখন ডিটেইন করি তাদের জিজ্ঞেস করলাম বাড়ি কোথায় বা কোথা থেকে আসছে বা কী তাদের কি আইডেন্টিটি। তখন তারা সবগুলো মানে প্রশ্নের উত্তর দিতে পারছিল না এবং এলোমেলোভাবে বলছে। তারপর আমরা সন্দেহ হয়, তারপর আমাদের যে সঙ্গে লেডিস পুলিশও ছিল, তো ওনাকে দিয়ে এবং মেয়েটাকে এবং চেঞ্জ যে ছিল আমরা সার্চ করি এবং একটা 9mm পিস্তল পাই, সেই সঙ্গে এমটি ম্যাগজিন।
রেল পুলিশ জানায়, ধৃতদের বক্তব্য অনুযায়ী ছেলেটির নাম করণ দেববর্মা এবং মেয়েটির নাম প্রিয়া দেববর্মা। দুজনেরই বাড়ি খোয়াই। তবে কি উদ্দেশ্যে এবং কোথা থেকে তারা এই পিস্তল এনেছে তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নো পার্কিং নিয়ে তৎপর প্রশাসন। শনিবার প্রেস ক্লাব ও জগন্নাথ বাড়ি সংলগ্ন অঞ্চলের নো পার্কিং এ দাঁড়িয়ে থাকা প্রায় 15 থেকে 20টি গাড়ির বিরুদ্ধে নোটিশ জারি করে ট্রাফিক দপ্তর। এছাড়াও তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়। শহরের একাধিক জায়গায় নো পার্কিং সত্ত্বেও দাঁড়িয়ে থাকে প্রচুর যানবাহন, ফলে অযাচিত ভিড়ের এবং জ্যামের সম্মুখীন হতে হয় শহরবাসীকে। এ নিয়ে কঠোর হবে প্রশাসন, এমনটা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একাধিকবার এই বিষয়ে প্রশাসনকে কড়া নির্দেশও দিয়েছিলেন তিনি। ধীরে ধীরে সেই পথে এগোচ্ছে প্রশাসন। এটা মূলত কি বিষয় নিয়ে? এটা অ্যাকচুয়ালি মূলত আমাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ট্রাফিক জ্যাম থেকে মুক্ত করার জন্য, এবং আমরা ইদানিং দেখা যাচ্ছে যে এই রুটটা যেহেতু জগন্নাথ বাড়ি এটা একটা ইম্পর্টেন্ট রুট, কিন্তু এটার মধ্যে বিভিন্ন গাড়িগুলা রেখে দেয় যেটা নো পার্কিং জোন, এবং তারা এমনভাবে রেখে দেয় যেমন এটা জোন পার্কিং জোন। তাই এর জন্য এই যাতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফিরে এলাম বিরতির পর, আবারও চোখ রাখবো সংবাদে। ত্রিপুরা বার কাউন্সিলে যোগ হলেন 151 জন নতুন উকিল। শুক্রবার বার কাউন্সিলে পরীক্ষায় উত্তীর্ণ নতুন উকিলদের হাতে শংসাপত্র তুলে দেন ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান। সম্প্রতি আইন নিয়ে পড়াশোনা শেষ করেছেন এক ঝাঁক আইনের ছাত্রছাত্রী। তবে তখনও নামের পাশে বসেনি উকিলের তকমা। অবশেষে বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার থেকে কোর্টে কাজ শুরু করতে পারবেন নতুন উকিলরা। ত্রিপুরা থেকে এবার বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন 174 জন আইনের ছাত্রছাত্রী। তাদের মধ্যে 150 জন যোগ দিলেন ত্রিপুরা বার কাউন্সিলে। শনিবার তাদের হাতে শংসাপত্র তুলে দেন ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান। তিনি জানান, এবার থেকে নবাগতরা আদালতে প্র্যাকটিস করতে পারবেন। এনরোলমেন্ট যারা নতুন রেজিস্ট্রার অ্যাডভোকেট তাদেরকে আমরা পার্মানেন্ট এনরোলমেন্ট দিচ্ছি। এটার জন্য আজকে আমরা একটা প্রোগ্রাম করেছি। আজকে টোটাল 178 জন অ্যাডভোকেট যারা অল ইন্ডিয়া বার কাউন্সিল এক্সাম পাস করেছে, তাদের মধ্যে 150 জনকে আমরা এনরোলমেন্ট সার্টিফিকেট দেব, এবং তাদের কমপ্লিট প্রসেস হয়ে গেছে। আজকে থেকে তারা পার্মানেন্ট লয়ার হয়ে গেল। এই জন্য আজকে যেহেতু এত বড় একটা নাম্বার ত্রিপুরা রাজ্যের মধ্যে একসঙ্গে 178 জন, এই জন্য আমরা আজকে একটা অনুষ্ঠান করেছি বার কাউন্সিলের পক্ষ থেকে। আমি বার কাউন্সিলের চেয়ারম্যান শ্রী রতন দত্ত, আমরা তাদেরকে সবাই একটা উষ্ণ অভ্যর্থনা দেব, এবং দিয়ে তাদেরকে একটা ব্যান, একটা কলম, একটা মিষ্টি প্যাকেট আর আমরা এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়ে সম্বর্ধনা দিয়ে আজকে আমরা এই সার্টিফিকেটটা তাদের দেব। নবাগতদের অভ্যর্থনা জানাতে বার কাউন্সিলের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাউন্সিলের নেতৃত্ব সহ নতুন উকিলরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কষ্টকে কষ্টমুক্ত করতে সাহায্যের আর্জি দাদুর। বৃদ্ধের করুণ আর্তনাদ শোনা গেল কাঞ্চনমালা এলাকা থেকে। নাতির নাম কষ্ট। দাদু হরিপদ গোস্বামী এই নাম দিয়েছেন তার নাতিকে।
বাস্তবেই জন্মের পর থেকে সে কষ্ট করেই বেঁচে রয়েছে। বেশ কয়েক বছর আগে কাঞ্চনমালা 2 নম্বর ওয়ার্ডের হরিপদ বাবুর মেয়ে মৌসুমী গোস্বামীর সঙ্গে একই এলাকার ঝন্টু পালের বিয়ে হয়, কিন্তু সাংসারিক জটিলতায় মৌসুমী তার বাপের বাড়ি ফিরে আসেন। এরপরে বাপের বাড়িতে এসে সে এক পুত্র সন্তানের জন্ম দেন। ভালো নাম রাখা হয় রাজদীপ পাল। ঝন্টু তার স্ত্রী ও ছেলের কোনো খোঁজ দিতেন না। হরিপদবাবু আর্থিকভাবে একেবারেই অসচ্ছল। তিনি তাদের পারিবারিক অবস্থা দেখে তার নাতির নাম রাখেন কষ্ট। জামাইয়ের কাছে বিয়া দিছি পরে নাতির জামাইয়া নেয় না, মায়েরও নেয় না। আমি ওই ছোটো থাকতে আজকে 7-8 বছর ধরে পাল্টাছি। আমি সরকারের কাছে খুব অনুরোধ করতেছি আমার নাতিদের যেমন ভবিষ্যৎ গিয়া দাঁড়ায়, আমি নিজেই চাইতেছি। আর আমি তো ওখানে কাজকর্ম করতাম পারি না, আমি ওখানে কীভাবে যে চলুন নিজেরই চলতে খুব সমস্যা। এই আমার কাছে আমার সরকার যদি একটু নাতিটার দিকে চায় আমি একটু বাঁচতে পারি। আপনার নাতির নাম কি? রাজদীপ পাল। আপনি তারা কি নামে ডাকেন? এর নামটা কষ্ট হয়ে ডাকি। কষ্ট। মানে তার বয়স কত ছিল এখন? রানিং ওখানে 8 বছর চলতেছে। সে কোন কাছে পড়ে এখন? মাস্টারে তো ওখানে টুরতে তুলে দিয়েছে, ঠিক মতন লেখাপড়া করতে পারে। সন্তান জন্ম হওয়ার কিছুদিনের মধ্যেই মৃত্যু হয় কষ্টের মা অর্থাৎ মৌসুমী দেবীর। এরপর থেকে কষ্টের জীবনে আছে বলতে শুধুই তার দাদু দিদা। তবে তাদেরও বয়স বাড়ছে, তাই নাতির কথা ভেবে রাত্র দিন চিন্তিত তারা। শারীরিকভাবে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন হরিপদ গোস্বামী ও তার স্ত্রী। তাদের অবর্তমানে তাদের নাতির কি হবে সেই সংশয় তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। বর্তমানে কষ্ট কাঞ্চনমালা এসবি স্কুলের 2য় শ্রেণীর ছাত্র। তার মা কিভাবে মারা গেছে? তার মা কি একটা ওষুধ খেয়েছিল, তার লেগা হঠাৎ করে মেয়েটা মারা গেছে। আমি বহু টাকা খরচ করছি, আমি বাঁচাইতে পারি না। আপনি কি করেন? আমি টুকটাক কাজ করি মানুষের। আপনার মেয়ের নাম কি আছিল? মৌসুমী গোস্বামী। কবে মারা গেছে? আজকে 2 বছর, মোটামুটি পূজা এলে 2 বছর হবে। আপনি আপনার নাতির লেখাপড়ার খরচ আপনি কিভাবে চালান? এইভাবে কষ্ট কইরা টুকটাক কইরা দেই, এটা দিয়ে চালাইতে। সরকারের কাছে আপনার কি দাবি থাকবে? আমি চাইতেছি আমার নাতিটা যেমন ভবিষ্যৎ তার দাঁড়াইতে পারে, লাগে আমি সরকারের কাছে দাবি। হরিপদ গোস্বামীর পরিবারের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। আগে তিনি দিনমজুরের কাজ করলেও বর্তমানে সেই সামর্থ্য আর নেই তার। তাই যেখানে দুবেলা খাবার পর্যন্ত পাচ্ছেন না এই 3 সদস্যীয় পরিবার, সেখানে এই ছোট 8 বছরের শিশুটির পড়াশোনার খরচ চালাতে গিয়ে নাজেহাল তারা। তাই হরিপদ গোস্বামী ও তার স্ত্রী রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন যাতে তাদের নাতির স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, গরমের হাত থেকে মুক্তি পেতে তাই ভরসা লেকের শীতল জলরাশি। শনিবার এমনই চিত্র ধরা পড়ে রাজধানীর এমবিবি লেক সহ আরো কয়েকটি জলাশয়। লেকের ঠান্ডা জলে গা ডুবিয়ে আর ইচ্ছে মতো সাঁতার কেটে শরীর ঠান্ডা করার চেষ্টায় ব্যস্ত মানুষ, যাদের মধ্যে উৎসাহী কিশোর ও যুবকের সংখ্যাই বেশি। গরমে পুরবাসীর জলকেলি চিত্রে ধরা পড়েছে সংবাদ মাধ্যম সাংবাদিকদের ক্যামেরার লেন্সে। বন্ধু বান্ধব মিলে লিখে স্নান করতে এই দৃশ্য দেখতে পারেন আপনারা। এই ডিভিশন সুপার 4-এর 2 দিবসীয় খেলা শনিবার থেকে শুরু হয়েছে। টিআইটি মাঠে মুখোমুখি হয় হারভে ও চলমান সংঘ। সন্তোষ স্মৃতি এ ডিভিশনের গ্রুপ লিগের পর এবার সবার নজর সুপার 4-এর দিকে। শনিবার 4টি দলকে নিয়ে শুরু হয়েছে সুপার 4-এর 2 দিবসীয় খেলা। প্রথম দিনে একই সঙ্গে পৃথক মাঠে শুরু হয় 2টি খেলা। টিআইটি মাঠে গ্রুপ লিগ চ্যাম্পিয়ন হারভে খেলতে নামে গ্রুপ লিগে 4র্থ স্থানাধিকারী চলমান সংঘের বিরুদ্ধে। টসে জিতে হারভে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে চলমান সংঘ 67 ওভারে সবকটি উইকেট হারিয়ে 247 রান করে। জবাবে খেলতে নেমে হারভে 23 ওভারে 5 উইকেট হারিয়ে মাত্র 41 রান তোলে। দিনের শেষে হারভে 206 রানে পিছিয়ে আছে।
অন্যদিকে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে গ্রুপ লিগে রানার্স কসমোপলিটন খেলতে নামে গ্রুপ লিগের তৃতীয় স্থানাধিকারী পোলস্টারের বিরুদ্ধে। টসে জিতে কসমোপলিটন ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে তারা 57.1 ওভারে সবকটি উইকেট হারিয়ে 203 রান তোলে। জবাবে খেলতে নেমে পোলস্টার 27 ওভারে 4 উইকেট হারিয়ে 77 রান করে। দিনের শেষে পোলস্টার 126 রানে পিছিয়ে রয়েছে। রবিবার খেলার শেষ দিন। আপাতত খেলায় চালকের আসনে রয়েছে চলমান সংঘ ও কসমোপলিটন। এই অবস্থায় দ্বিতীয় দিনে হারভে ও পোলস্টারের ব্যাটসম্যানরা কি করে, এখন সেদিকেই সবার নজর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা ভেটারান ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ছিল শনিবার। আগরতলার মেলার মাঠে ফ্রেন্ডস ইউনিয়নের ক্লাবে হয় সভা। তাতে আগামী 3 বছরের জন্য 13 সদস্যকে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি সুব্রত দেব বর্মা, সচিব রঞ্জিত কুমার দেব এবং কোষাধ্যক্ষ অনিমেষ দেব মনোনীত হয়েছেন। নতুন কমিটির মেম্বাররা যে নতুন কমিটি করেছে আগামী 3 বছরের জন্য, সেখানে শ্রী সুব্রত দেববর্মা অনারেবল প্রেসিডেন্ট, শ্রী কৃষ্ণপদ সরকার ভাইস প্রেসিডেন্ট, তমাল চাকমা ভাইস প্রেসিডেন্ট, রঞ্জিত দেব অনারেবল সেক্রেটারি, সঞ্জিত সাহা জয়েন্ট সেক্রেটারি, কৌশিক রায় জয়েন্ট সেক্রেটারি, অনিমেষ। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল ও ক্রীড়া দপ্তরকে না জানিয়ে ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে, যে অ্যাসোসিয়েশনের সম্পাদক সঞ্জীব সাহা। এই অভিযোগ এনে সম্পাদকের পদত্যাগ ও গ্রেফতার চেয়ে শনিবার আগরতলায় বিক্ষোভ দেখানো হয়। ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটির বৈধতা নিয়ে শুরু থেকেই রয়েছে বিতর্ক। অভিযোগ, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল ও ক্রীড়া দপ্তরকে ঘুমে রেখে এই কমিটি গঠন করা হয়। এর সঙ্গে নাম জড়িয়ে আছে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মারও। আর ব্যাডমিন্টনের কথিত সম্পাদক হিসেবে রয়েছেন সঞ্জীব সাহা। সম্প্রতি বর্তমান কমিটি একটি জাতীয় আসরে ত্রিপুরা থেকে দল পাঠায়, কিন্তু ব্যাডমিন্টন অফ ইন্ডিয়া তাদেরকে অবৈধ হিসেবে ঘোষণা করে। পাশাপাশি দিল্লিতে আদালতে মামলাও ঠুকে দেয়। এই খবর রাজ্যে এলে বর্তমান কমিটির বিরুদ্ধে খেলোয়াড় সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের ক্ষোভ আরও ছড়িয়ে পড়ে। দাবি ওঠে, রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপ সাহাকে পদত্যাগ করতে হবে। এরই প্রেক্ষিতে শনিবার আগরতলায় বিক্ষোভ দেখান খেলোয়াড়, ত্রিপুরা প্লেয়ার্স ফোরাম সহ আরও কিছু ক্রীড়া সংগঠনের কর্মকর্তারা। তাদেরই একজন বলেন, বর্তমান কমিটি সম্পূর্ণ বেআইনিভাবে করা হয়েছে। তাদের বিরুদ্ধে অর্থ নয়ছয়ের একাধিক অভিযোগ রয়েছে। ব্যাডমিন্টন সংস্থার যে সঞ্জীব সাহা, উনি বেআইনিভাবে একটা সংগঠন তৈরি করে রেখেছেন, যেটা অনেক অভিযোগ আছে। প্লেয়াররা সবই একত্রিত হয়ে এটা আন্দোলন বিক্ষোভ জানাচ্ছে এবং ওরা টাকার 9-6 অনেক অভিযোগ আছে। 50 লাখ থেকে 60 লাখ টাকা 9-6 উনি করে। রাজ্য ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আখেরে খেলোয়াড়দের ক্ষতি করে চলেছে। তাদের কারণে বহু প্রকৃত খেলোয়াড় বঞ্চিত হচ্ছেন। এটা মেনে নেওয়া যায় না, এমনটাই বললেন আরও একজন। যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে খেলতে পারে, এর জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ। আমরা চাই না কোনো 2 নম্বরের ব্যক্তি ফেডারেশন থেকে লক্ষ লক্ষ টাকা কামিয়ে যারা প্রকৃত খেলোয়াড়, যাদের মধ্যে কোয়ালিটি আছে, তাদের বাদ দিয়ে পয়সার বিনিময়ে কোনো প্লেয়ারকে পাঠানো। এর প্রতিবাদে আজকে আমরা এখানে সমস্ত অ্যাসোসিয়েশন, সমস্ত ফেডারেশন, সমস্ত গেমস থেকে আমরা এসেছি শুধু এই প্রতিবাদ জানাতে যে 2 নম্বরের জিনিসগুলো বন্ধ করে, যেটা রূপক দেয়া প্রায় দীর্ঘদিন ধরে চালিয়ে গেছে, সেই জিনিসটাই আজকে সঞ্জীব সাহা করার চেষ্টা করছে। আমরা চাই না যে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি কেউ খেলুক। ধন্যবাদ। এই দিনের প্রতিবাদ কর্মসূচিতে বহু খেলোয়াড় অংশ নেন। তাদের সবার একটাই দাবি, খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে কোনো রকম ছিনিমিনি খেলা চলবে না। তাদের সুষ্ঠুভাবে খেলার সুযোগ দিতে ক্রীড়া দপ্তর যেন অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। সিডার, আইলা, বুলবুল, আমফান ও চিত্রাঙ্গের পর এবার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ঘূর্ণিঝড় সিডার, আইলা ও আমফানের ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশের উপকূলীয় মানুষরা। এরই মধ্যে রবিবার 120 থেকে 140 কিলোমিটার গতিতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। 4 বছর আগে 2020 সালের 20 মে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। সে সময় বেশ ক্ষয়ক্ষতিও হয়েছিল, তবে সুন্দরবনের কারণে রক্ষা পাওয়া গেছে সে যাত্রায়।
এবার সেই আমফানের মাসেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপটি শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে রেমাল। রেমাল একটি আরবি শব্দ, যার বাংলা অর্থ বালু। নামটি দিয়েছে ওমান। বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেগুলোর নাম আগে থেকেই ঠিক করা থাকে। ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তি সঞ্চয় করে রোববার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে। ঘূর্ণিঝড় রেমালের গতিপথ বাংলাদেশ, মায়ানমার ও পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এই অঞ্চলের দিকে। তবে এর গতিপথ ক্ষণে ক্ষণে পরিবর্তিত হচ্ছে। ঘূর্ণিঝড়ে রেমাল সর্বোচ্চ শক্তি সঞ্চয় করার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। শনিবার থেকেই বাংলাদেশে প্রায় সব জায়গায় কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। অবস্থান ছিল আজকে সকাল 6টার সময় 870 কিলোমিটার চট্টগ্রাম থেকে, আর কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 805 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। 15.1 উত্তর অক্ষাংশ এবং 88.5 পূর্ব দ্রাঘিমাংশ। এই এখন যেটা আমাদের খুব বিবেচ্য বিষয় সেটা হচ্ছে যারা সমুদ্রগামী যে সকল জেলে মাছ ধরা নৌকা যারা অলরেডি চলে গেছে, আমরা কিন্তু একদিন আগে থেকে গতকাল থেকেই বলছিলাম তাদের ফেরত আসতে এবং উপকূলের কাছাকাছি থেকে সব সাবধানে থাকার জন্য। উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার সংবাদে আতঙ্কিত হয়ে পড়েছেন উপকূলের বাসিন্দারা। বাংলাদেশে দুর্যোগপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে জেলা প্রশাসন। শুক্রবার থেকেই রেড ক্রিসেন্ট, সিপিসি ও কোস্ট গার্ডের বেশ কয়েকটি দল মানুষকে সচেতন করতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এমন ভয়াবহ ঘূর্ণিঝড়ের সংবাদে আতঙ্ক উৎকণ্ঠায় রয়েছেন বাংলাদেশি ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও। আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও পর্দায়। নমস্কার।